প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি কল্পনা রানী হীরা, সাবখালী মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারি, বাগেরহাট। আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাস নবম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায় পাঠ 7 ও 8। আজকের পাঠ আদ্য শ্রাদ্ধ। পাঠ শেষে তোমরা যারা শিক্ষার্থী আদ্য শ্রাদ্ধ কী, তার বিধান অনুসারে কি কি করণীয় সেটা বলতে পারবে। আদ্য শ্রাদ্ধের সময়কাল সম্পর্কে বলতে পারবে। বিভিন্ন বর্ণের পার্থক্য না রেখে আদ্য শ্রাদ্ধের যে সময়সীমা তা জানতে পারবে। আদ্য শ্রাদ্ধের গুরুত্ব সম্পর্কেও বলতে পারবে। তাহলে আমরা আজ এখনই পাঠের মূল অংশে চলে যাব। আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধের আলোচনার শুরুতে আমাদের জানতে হবে শ্রাদ্ধ কি। তাহলে শ্রদ্ধা শব্দের সঙ্গে সঙ্গে অন প্রত্যয় যোগে শ্রাদ্ধ শব্দটি গঠিত। তাহলে শ্রাদ্ধ কি? যেখানে শ্রদ্ধা আছে, অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে কোনো কিছু দান করাকে শ্রাদ্ধ বলে। সুতরাং যেখানে শ্রদ্ধা নেই সেখানে আরম্ভ থাকলেও আর যা কিছুই হোক না কেন শ্রাদ্ধ হয় না। যতদূর জানা যায় নিমি শ্রাদ্ধের প্রবর্তন করেন। যতদূর জানা যায় আমরা শ্রাদ্ধ সম্পর্কে যতটা পালন করি তার অনুসারেই করে থাকি। যাই হোক, আদ্য শ্রাদ্ধের পরদিন অনুষ্ঠিত হয় শ্রাদ্ধ, কিন্তু তার পূর্বে আমাদের আদ্য শ্রাদ্ধ করে নিতে হয়। এই আদ্য শ্রাদ্ধ করার পর শ্রাদ্ধ অনুষ্ঠান হলে তারপর এই শ্রাদ্ধ করার সময় বিভিন্ন দান আছে, যেমন 6, 8, 16 বিভিন্ন দানে শ্রাদ্ধ অনুষ্ঠান করা যায়। তবে কি করা যায়? যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সে শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকে এবং দানও করে থাকে। শাস্ত্রে ও মহাভারতে আদ্য শ্রাদ্ধ করার সময় মহাভারতের বিরাট অধ্যায় পাঠ করা হয় এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠেরও বিধান আছে। এছাড়া আদ্য শ্রাদ্ধ পালনের আরও নিয়মকানুনও আছে, যেগুলো করা হয় যে একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় বলে। একে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বলতে পারবে হ্যাঁ। যেহেতু একজন ব্যক্তির উদ্দেশ্যে করা হয় সেহেতু এই শ্রাদ্ধকে বলে আদ্য একাদিষ্ঠ শ্রাদ্ধ। এরপরে কি করা হবে? শ্রদ্ধার সঙ্গে কি করতে হবে? পিণ্ডদান করতে হবে এবং এই পিণ্ডদানের পরেই শ্রাদ্ধ সম্পন্ন হবে। এখানেও যেহেতু মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কিছু দান করতে হয় এবং
সেটাকে খুব সুন্দর মনের মাধ্যমে আমরা শ্রদ্ধার সাথে অর্পণ করি। যেমন অন্ন, বস্ত্র, তারপরে মালা, বিছানা, তাম্বুল ইত্যাদি বিভিন্ন কিছু দান করা হয়। তবে এই পারিবারিক ও সামাজিক দিক থেকে কিন্তু আদ্য শ্রাদ্ধের একটা গুরুত্ব আছে। পারিবারিক ও সামাজিক দিক থেকে আদ্য শ্রাদ্ধের গুরুত্ব। আদ্য শ্রাদ্ধ শুধু যে ধর্মীয় দিকটাই যথেষ্ট তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকে এর যথেষ্ট গুরুত্ব আছে। যেমন আমাদের পাড়া প্রতিবেশী বা নিকট আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা সেখানে যাই, সেখানে যে তাদের সুখ দুঃখের ভাগিদার হই এবং তাদের সঙ্গে বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। শিক্ষার্থীরা, তাহলে এতে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে কারো দুঃখের সময় যদি আমরা একত্র হই তাহলে কিছুটা হলেও তাদের আমরা কি করতে পারি, তাদের দুঃখটা একটু ভাগ করে নিতে পারি। এতে পারিবারিক ও সামাজিক দিক থেকে যেমন সুন্দর মনোভাব তৈরি হয়, তেমনি একের সঙ্গে অন্যের সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। তাহলে আরেকটা দিক আছে, যেমন যদি অভিন্ন পদ্ধতিতে এই সবার ক্ষেত্রে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যদি একই বিধান হয় তাহলে হয়তো ভালো হয়। তাই আমরা সবাই মিলে সেটাই করার চেষ্টা করি যে বিভিন্ন বর্ণের মধ্যে কোনো প্রকার ভিন্নতা না রেখে যদি একই নিয়মে আমরা এটা করি তাহলে যেমন সুন্দর হয় তেমনি কাজও খুব ভালোভাবে করা সম্ভব। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি যে আমি গুণ ও কর্ম অনুসারে 4টি বর্ণের সৃষ্টি করেছি। যার যেমন কর্ম সে তেমনি বর্ণের অধিকারী। যেমন কোনো ব্রাহ্মণ সন্তান সত্যগুণ প্রভাবিত হয়েও যদি সে সঠিক নির্দেশনা না নিয়ে কাজকর্ম করেন তাহলে সে কখনো ব্রাহ্মণ সন্তান বলে গণ্য হবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো শূদ্রের সন্তান সে যদি সঠিক পথে চলে, সঠিক গুণসম্পন্নের মধ্যে থেকে সে যদি তার কর্তব্য কর্ম ঠিকভাবে করে যান তাহলে সে কিন্তু ব্রাহ্মণ বলে গণ্য হবেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই কর্ম ও গুণ অনুসারে বর্ণভেদ হয়ে থাকে, কিন্তু এটা অন্য আর কোনো কারণে নয় এবং এটা আমি নিজেই সৃষ্টি করেছি। এখন আমরা দেখছি যে বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন বর্ণের মধ্যে যে পার্থক্য এটা যদি না থাকে, পরস্পরের সঙ্গে একত্র হয়ে যদি একটা নিয়মের ভিত্তিতে যদি এই আদ্য শ্রাদ্ধের করণীয় কাজ আমরা সম্পন্ন করতে পারি তাহলে হয়তো কাজটা সুন্দর হবে এবং আমরা সেটা করতে পারব। আমরা এখন বাড়ির কাজ তোমাদের জন্য যে আদ্য শ্রাদ্ধের বাড়ির কাজ, আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে কি কি দান করতে হয়, কি কি
গান করতে হয় সেগুলো সুন্দর করে পড়ে খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠের শেষ প্রান্তে এসে গেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।